বলেছেন সেটা বড় কথা নয়। উনি সিপিএম আজ বলছেন, কাল বিজেপি বলছেন। উনি যা আমি বাজারে শুনছি, সিপিএম বিজেপি যে অর্থ মানুষের কাছ থেকে নিয়ে কি করছেন সেটা আমি মানুষের উপরে ছেড়ে দিচ্ছি। উনি কি বলছেন, আমি হাসপাতালে গিয়ে শুধু ওনার সঙ্গে দেখা করেছি। আর কর্তব্য হিসেবে পানিহাটিতে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে, কদিন আগে প্রদীপ করের ঘটনা ঘটেছে, আমি শ্মশানে ছিলাম। আমার কন্যার মতো আমি কোথাও শুধু ওনার বাবা মার সাথে দেখা করেছি। প্রেস মিট করে আমি আবার রাত্রিবেলা যখন ডেড বডি ওনার বাড়িতে এসেছি। বিচারের জন্য তিনি রাজনীতি যোগদান করলেন আজকে, মানে মেয়ের বিচার আর কোথা দেবে? বিচার সুপ্রিম কোর্টে পর্যন্ত তিনি গিয়েছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট শেষ করেছেন, সিবিআই গিয়েছেন, উনি আর কোথায় বিচার হবে? আচ্ছা, উনি দলে আসায় বা আপনাদের প্রতিপক্ষ হওয়া থেকে আপনারা ওয়াক ওভার পেয়ে গেলেন? আমি দেখো, রাজনীতিতে ওয়াক ওভার শব্দটা আমি ব্যবহার করি না, কারণ যেভাবে উনি রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছেন সিপিএম বিজেপির মধ্যে, তাতে উনি এই ষড়যন্ত্রকারীদের মধ্যেই নিজেকে নাম লেখালেন। এতে উনি তার ফল পেয়ে যাবেন। পানিহাটির মানুষ তাকে যোগ্য জবাব দেবে। রাজনীতিতে আসতে চাইনি, মেইনলি এসেছি এই দুর্বৃত্তায়ন সরকারকে উৎখাত করার জন্য। এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই আমাদের এই রাজনীতিতে আসা। এবং সত্যি কথা বলতে কি, একটা কথা আপনারা শুনেছেন কি জানি না, এটা সত্যি আমরা বুঝতেও পারছি এখন, যেমন আমরা যদি প্রভাবশালী থাকতাম তাহলে আজকে আমার মেয়েটা কিন্তু এরকম অবস্থা হতো না, আমাদের এই অবস্থাটা হতো। প্রভাবশালী হওয়ার একটাই রাস্তা এখন পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে ক্ষমতা দখল করা। আর রাজনীতির মূল কথা হচ্ছে ক্ষমতা দখল। আমরা চেষ্টা করব, যদি আমাদের নির্বাচিত করা হয় পানিহাটিতে, সম্পূর্ণ লড়াই করে এই সিট আমাদের জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য ছিনিয়ে আনার জন্য। একটা তালির বাড়িতে থাকতাম, তখন ও স্বপ্ন দেখেছিল যে মা আমি ডাক্তার হব। ওর প্রচণ্ড মেধাবী ছিল আমার মেয়ে, খুব পরিশ্রমীও ছিল। ক্লাস 9-এ ওঠার পর থেকে আমি আরও কত যে রাত জেগেছি তার হিসাব আর নেই এখন আমার কাছে। কিন্তু আমি ঘুমালে ও ঘুমিয়ে পড়বে, সেই জন্য আমিও জেগে থাকতাম, ও জেগে থাকতাম। রাত 4টে বেজে গেলে তখন ও বললো, মা আর পারছি না এখন শোবে, চল শুই। ওই একটুখানি শুলাম, আবার উঠে ও পড়াশোনা করতো। পড়াশোনায় খুব ভালো ছিল আমার মেয়ে, পড়াশোনা করতে নিজেই খুব ভালোবাসতো। এই যে ডাক্তার হওয়াটা ওর একটা মানে সাধনা। পেশেন্ট বাঁচিয়ে কি আনন্দ করে বাড়ি, যত কষ্ট হোক, কিন্তু মা আজকে আমি একটা ক্রিটিক্যাল পেশেন্ট একদম মরণের হাত থেকে বাঁচিয়ে দিয়েছি, এটাতে যে খুব আনন্দ পেত। আমি বলো অনেক বড় ডাক্তার হবো, তুমি হ্যাঁ তুই পড়াশোনা করিস এত, তুই তো বড় ডাক্তার হবি। কিন্তু লাস্টে 2 মাস ধরে খুব ভয় পাচ্ছিল, তুমি ঘুমাও, আমাকে অনেক পড়তে হবে, নাহলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। এই ঘটনাটা আমি ওর বাবাকেও বলছিলাম, ও কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে। কিন্তু কি লুকাচ্ছে বারবার জিজ্ঞাসা করাতেও আমাদের বলেনি। কিন্তু থিসিসটা কেড়ে নেওয়া হয়েছিল, কতগুলো ঘটনা হসপিটালে ঘটছিল, ও খুব ভেঙে পড়েছিল, একটু নার্ভাস হয়ে গেছিলো। সবসময় একটাই কথা বলতো, আমাকে আরও পড়তে হবে, নাহলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। তো একমাত্র মেয়েকে হারিয়ে সেই যন্ত্রণায় অন্য অন্য বাবা মায়ের মতো আমি কিন্তু হাতে টাকা নিতে পারিনি। আমাকে যেমন বলা হচ্ছে যে 10 কোটি টাকায় বিজেপির কাছে আমি বিক্রি হয়েছি। আমি যদি প্রথম থেকে দেখি, আমার মেয়ের এখানে সাহিত্য মৃতদেহ সামনে ডিসি নর্থ 1 বান্ডিল টাকা এনেছিলেন, সেটা আমি ছেড়ে দিয়েছি। বলেছি আমাদের টাকার প্রয়োজন নেই, আমার মেয়েকে অসম্মান করবেন না। তারপরে যখন মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছেন, তখন বলেছেন ও তো অন ডিউটি অবস্থায় ছিল, ওর তো একটা কম্পেনসেশন আপনাদের পাও না, ওটা নিয়ে একটা কিছু করুন। আমি তখন বলেছি হ্যাঁ দিদি, তখনই নেব যখন আমার মেয়ের ন্যায় বিচার আমি পাবো, তারপরে যদি ওর প্রাপ্য টাকা আমি অবশ্যই নেব। তারপরেও আপনারা দেখেছেন হাইকোর্টে, এই লোয়ার কোর্টে যখন সঞ্জয়ের সাজা ঘোষণা হলো, তখন বিচারক 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ নিতে হবে। তখন আমরা দুজনে একসঙ্গে উঠে দাঁড়িয়ে
জজ সাহেবের সামনে বলেছি, স্যার আমরা টাকা নেব না কোনো, আমরা মেয়ের বিচার চাইতে এসেছি, আপনি সেটা দিন, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই। উনি বলেছেন আমার এটা লিখতেই হতো, তাই লিখেছি, আপনারা নেবেন না নেবেন আপনাদের ব্যাপার। তারপরেও নোটিশ এসেছে, আমরা কিন্তু নিয়ে নিই। তারপরেও লোকেরা কিভাবে বলছে যে আমরা টাকায় বিক্রি হই। অন্তত আর যত বাবা মা যাই করুক না কেন, আমি সবসময় সেই বাবা মাদের ধিক্কার জানাই যারা টাকা নিয়ে একটা মেয়ে হোক ছেলে হোক তার মৃত্যুতে বাবা মা হাতে টাকা ধরেন। আমরা কিন্তু সেই বাবা মা নই। আমরা শুধু এখনও ন্যায় বিচারের লড়াইয়ে অটুট, যে বিচার আমরা নিয়েই ছাড়বো, কোনো টাকা পয়সা আমাদের দরকার নেই।